আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। মানব জীবনের একটি রিপোর্ট। সাবেক এক সেনাপ্রধানের চোখে 24-এর গণ অভ্যুত্থান। খবরে বলা হয়, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া নানা কারণে আলোচিত। বিশেষ করে গত বছরের 31 জুলাই তার ফেসবুক আইডি লাল করার কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। তখন চারিদিকে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে 24-এর গণ অভ্যুত্থান নিয়ে। ধারাবাহিকভাবে সামরিক বিদ্রোহ, সামরিক অভ্যুত্থান, অভ্যুত্থান, গণবিপ্লব ও বাংলাদেশের সেনাবাহিনী প্রধান শিরোনামে ফেসবুকে 17টি পোস্ট দিয়েছেন, যা নিয়ে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। জানা অজানা অনেক কাহিনী তিনি তুলে ধরেছেন, অনেকটা নির্মোহভাবে। প্রথম অংশ বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানদের প্রায়ই সামরিক বিদ্রোহ, সামরিক অভ্যুত্থান, গণ অভ্যুত্থান এবং বাংলাদেশ গণবিপ্লবের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এর পেছনে দেশের বিশৃঙ্খল অপ্রাতিষ্ঠানিক গণতন্ত্র, দুর্বল অর্থনীতি, ব্যাপক দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং দুর্বল শাসন ব্যবস্থা বড় কারণ হিসেবে কাজ করে। কোনো সেনাপ্রধানই নিশ্চিত থাকতে পারেন না যে তার মেয়াদকালে এ ধরনের অস্থির পরিস্থিতির সৃষ্টি হবে না। এর বাইরে থেকে পরিস্থিতি শান্ত বোঝা গেলেও ছোট কোনো ঘটনা হঠাৎ করে দাবানোর মতো সৃষ্টি করে সমগ্র দেশের মানুষকে অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থার আমূল পরিবর্তন করে দিতে পারে। যেমন 1975 সালে শেখ মুজিবের হত্যাকাণ্ড, 1990 সালে ডাক্তার মিলন শহীদ হওয়া, কিংবা 2024 সালে কোটা সংস্কার আন্দোলন, সবকিছুই দেখিয়েছে কিভাবে একটি মাত্র ঘটনা জাতির ইতিহাসকে বদলে দিয়েছে। তাই পরিস্থিতি আপাতদৃষ্টিতে শান্ত দেখালেও সম্ভাব্য অস্থির পরিস্থিতি মোকাবেলার জন্য একজন সেনাপ্রধানকে সবসময় সজাগ থাকতে হয়। সামরিক বিদ্রোহ, সামরিক অভ্যুত্থান, অভ্যুত্থান ও গণবিপ্লব এগুলো এক এক সময় এক এক প্রকৃতির হয়, আবার এক একটি সামাল দিতে বিশেষ দক্ষতা ও প্রস্তুতির প্রয়োজন হয়ে পড়ে। তবে আনুষ্ঠানিক ব্যক্তিগত অভিজ্ঞতা আর অতীতের ঘটনার বিশ্লেষণের মাধ্যমে একজন সেনাপ্রধান ভবিষ্যৎ সংকটগুলো অনুধাবন করতে পারেন এবং সঠিক সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সক্ষম হন। পেছনে ফিরে তাকালে দেখা যায়, বাংলাদেশ বেশ কয়েকজন সেনাপ্রধান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছিল তারা জনস্বার্থে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আবার কেউ কেউ জনগণের দাবির কাছে নতি স্বীকার করে এমন পদক্ষেপ নিয়েছিলেন যার কারণে সেনাবাহিনীর ভাবমূর্তি সংকটে পড়তে হয়েছিল এবং তারাও বড় ঝুঁকির মুখোমুখি হয়েছিলেন। ফলে সামগ্রিকভাবে সেনাপ্রধানদের সিদ্ধান্তগুলো স্থিত অবস্থা বজায় রাখার দিকেই ঝুঁকে, কারণ অতীতে যারা অসাংবিধানিক উপায়ে রাজনৈতিক জটিলতা সমাধানের চেষ্টা করেছিলেন তাদের পরিণাম হয়েছিল ভয়াবহ। যেমন মেজর জেনারেল শফিউল্লাহকে অকালে অবসরে পাঠানো হয়, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে গুলি করে হত্যা করা হয়, জেনারেল জিয়াকে হত্যা করা হয়, জেনারেল এরশাদকে কারাভোগ করেন, জেনারেল নাসিম গ্রেপ্তার হন, অকাল অবসর নেন, আর জেনারেল মঈনকে এখনও দেশ ছাড়া অবস্থায় থাকতে হচ্ছে। দ্বিতীয় অংশ, সেনা বিদ্রোহ এমন এক পরিস্থিতি যা সেনাপ্রধানকে দিশেহারা করে পুরো কমান্ড কাঠামোতে অচল অবস্থা তৈরি করে। এর মূল কারণ হলো, বিদ্রোহ সাধারণত অপ্রত্যাশিত জায়গায় হঠাৎই ঘটে যায়, আর এর জন্য মিলিত হয় সহিংসতা ও বিধ্বংসী শক্তি, আকস্মিকতা, নেতৃত্ব কাঠামো ভেঙে পড়া, আর আনুগত্য ও শৃঙ্খলার মনস্তাত্ত্বিক বান্ধব এক লহময় গুড়িয়ে যাওয়ায় সেনাবাহিনীর মৌলিক ভিত্তি নড়বড়ে হয়ে যায়। যেখানে দ্রুতই অস্থিরতা, বিশৃঙ্খলা আর বিভ্রান্তি বাসা বাঁধে, বাংলাদেশ সেনাবাহিনীতে বিদ্রোহ ঘটে প্রধানত অফিসার ও সৈনিকদের মধ্যে সুপ্ত শ্রেণী সংগ্রামের জেরে। পাকিস্তান আমলের মালিক ভিত্ত সম্পর্কে নতুন পরিস্থিতি অস্বস্তি বাড়ায়, বিশেষ করে স্বাধীনতার পরের প্রজন্মের সৈনিকরা যখন স্বাধীন দেশের নাগরিক হিসেবে তাদের পরিচয় আর কর্তব্য নতুনভাবে নির্ধারণ করে। বামপন্থী রাজনৈতিক দলগুলো এই চাপা উত্তেজনাকে উস্কে দেয় এবং সৈনিকদের পারস্পরিক শত্রুতার বীজ বুনে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করে। বহু বিদ্রোহ ঘটলেও এর মধ্যে 3টি বড় বিদ্রোহ দেশকে বিশেষভাবে কাঁপিয়ে দেয়। 1975 সালের 7 বেরিয়ে আসা মাত্রই পুরা সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে অফিসারদের নির্বিচারে হত্যা শুরু হয়। ভাগ্যক্রমে এ পরিস্থিতি বেশিক্ষণ স্থায়ী হয়নি। জেনারেল জিয়ার বিচক্ষণ নেতৃত্বে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে 3 নভেম্বর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ 4 থেকে 7 নভেম্বর মধ্যে বিভিন্ন ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া বিদ্রোহের কোনো আভাসই পাননি।
এমন অমনোযোগের ফলে তিনি তার সদ্য অর্জিত পদ হারান ও বিদ্রোহীদের হাতে নিহত হন। দ্বিতীয় বড় বিদ্রোহ ঘটে 1977 সালে, যখন 22 ইস্ট বেঙ্গল 29-30 সেপ্টেম্বর রাতে বিদ্রোহ করে এবং 2 অক্টোবর বিমান বাহিনীতে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। জেনারেল বম্ব হয়ে গেলেও ক্ষমতায় টিকে যান, কারণ বিদ্রোহগুলো ছিল স্থানীয় পর্যায়ে, যা সেনাবাহিনীর উন্নত সামরিক কাঠামো দিয়ে দমন করা সম্ভব। 1975 সালে বিদ্রোহীরা শাস্তি এড়াতে পারলেও 1977 সালে ষড়যন্ত্রকারীরা ব্যাপক মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়। এটাই ভবিষ্যতে বিদ্রোহ করতে চাওয়া সৈনিকদের জন্য ছিল স্পষ্ট ও কঠোর সতর্কতা। তৃতীয় বড় বিদ্রোহ ঘটে 2009 সালে, যখন বাংলাদেশ রাইফেলস বিডিআর এর সৈনিকরা 3 দিন ধরে চলা সহিংসতায় 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে। এই ঘটনার আগে বিদ্রোহের আশঙ্কার আভাস থাকলেও সেগুলো গুরুত্ব দেওয়া হয়নি। সেনাপ্রধান, বিডিআর মহাপরিচালক ও ডিজিএফআই সকলেই শুধু পরের দিনের প্রধানমন্ত্রীর সফর বাতিল করে স্বস্তিতে বসে থাকেন এবং বিদ্রোহের সম্ভাবনাকে নিছক গুজব মনে করে উড়িয়ে দেন। শেষ পর্যন্ত রক্তক্ষয়ী হামলার কারণে রাষ্ট্র ও সেনাবাহিনীর কমান্ড কাঠামো সম্পূর্ণ অচল হয়ে পড়ে। তবে অবশেষে বিদ্রোহ দমন করা হয় এবং বিদ্রোহীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। চতুর্থ অংশ, সেনাবাহিনীতে আরও 2টি বিদ্রোহ হয়েছিল, যা অফিসার ও সৈনিকদের মধ্যে শ্রেণীগত দ্বন্দ্বের কারণে নয়, বরং ঊর্ধ্বতন পর্যায়ের ক্ষমতার দ্বন্দ্ব থেকে। এসব ঘটনায় অফিসার ও সৈনিক উভয় পক্ষই সরাসরি কাজে লাগানো হয়েছিল, কিন্তু বিদ্রোহের উদ্দেশ্য, প্রণোদনা আর সৈনিকতার আগ্রহের সঙ্গে মেলেনি বলে তারা পুরোপুরি সমর্থন দেয়নি। মূলত এগুলো ছিল উচ্চাকাঙ্ক্ষী কিছু জেনারেলের নিজেদের মধ্যে ক্ষমতার লড়াই। সৈন্যরা দেখিয়েছিল যে পরিস্থিতিটা কার পক্ষে যাচ্ছে, তারপর হয় চুপ থেকেছে কিংবা দেখে শুনে পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে। আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ হল 1981 সাল 30 মে চট্টগ্রামের 24 ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে সংগঠিত বিদ্রোহ। প্রেসিডেন্ট জিয়া নিহত হওয়ার পর বিদ্রোহীরা প্রথমে উল্লসিত হয়ে উঠলে দ্রুতই বুঝতে পারে যে তাদের অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। তখন সেনাপ্রধান জেনারেল এরশাদ উৎসাহে সরকারের সৈনিকদের আত্মসমর্পণ আহ্বান জানাতে থাকে, যার ফলে বিদ্রোহীরা নৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে এবং মনোবল হারিয়ে ফেলে। সরকারের তুলনায় কম শক্তি নিয়ে লড়াই করতে গিয়ে জেনারেল মঞ্জুর দ্রুতই তার অধস্তন অফিসার আর সৈনিকদের আস্থা হারিয়ে ফেলেন। তারা এরশাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে শুভপুর ব্রিজ পার হয়ে সরকারের পক্ষ নেন এবং শেষ পর্যন্ত জেনারেল এরশাদে জয়ী হন। অন্যান্য অপরিপক্ক অধস্তনদের দোদুল্যমান আনুগত্য এবং বিশ্বস্ত সহযোগীদের বিশ্বাসঘাতকতার কারণে ব্যর্থ হন। তিনি বুঝতে পারেননি যে সেনাবাহিনীর ভিতরে কতখানি বিভক্তি সৃষ্টি হয়েছে। ফলে দ্বিতীয় বিভক্ত বাহিনীকে যখন তিনি ঢাকায় একত্রিত হওয়ার নির্দেশ দিলেন, তখনই তার কমান্ড অচল হয়ে পড়ে। প্রতিপক্ষরা রাষ্ট্রপতির ক্ষমতা, এসএসসি বেস এর পরিবর্তনশীল আনুগত্য, নবম ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি জেনারেল ইমাম উজ্জামানের অবস্থান পরিবর্তনের সুযোগ নিয়ে নাসিমের ক্ষমতা দখলের চেষ্টাকে নস্যাৎ করে দেয়। পঞ্চম অংশ, সেনাবাহিনীর প্রধানরা ইতিহাসের বিভিন্ন পর্বে 4টি উল্লেখযোগ্য সামরিক অভ্যুত্থানের মুখোমুখি হয়েছেন বা নিজেরাই সেগুলো ঘটিয়েছেন। এর মধ্যে প্রথমটি ঘটে 1975 সালের 15ই আগস্ট, যখন কয়েকজন তরুণ মেজর রাষ্ট্রপতি শেখ মুজিবকে হত্যা করে খন্দকার মোশতাক আহমদকে ক্ষমতাসীন করে। সে সময়ে সেনাপ্রধান জেনারেল কাজী মোহাম্মদ শফিউল্লাহ তার গোয়েন্দা সংস্থাসমূহের ব্যর্থতার কারণে সম্পূর্ণ রূপে হতবাক হয়ে যান। ঘটনাগুলো এত দ্রুতই ঘটার ফলে তিনি কোনো পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। কেবলমাত্র ট্যাঙ্কের ইঞ্জিন চালু করেই ওই তরুণ মেজররা ঢাকার রাস্তার সাধারণ মানুষকে বিস্মিত করে দেয়। কার্যকর পদক্ষেপ নেওয়ার বিপরীতে সেনাপ্রধান নতুন রাষ্ট্রপতি আনুগত্য স্বীকার করে। পরে 2 মাস ইয়াং টার্কস নামে পরিচিত ওই তরুণ অফিসার দলে বঙ্গভবন থেকে দেশের সবকিছু নিয়ন্ত্রণ করে। আর নতুন সেনাপ্রধান জেনারেল জিয়া তখন সবকিছু শুধু নীরবে দেখছিলেন। কেন তিনি পুরো সেনাবাহিনীর অধীনে থাকা সত্ত্বেও ওদের দমন করেননি, তা আজও রহস্য রয়ে গেছে। এভাবে অস্থির তরুণ অফিসারদের নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার পরিণতি অভ্যুত্থান ঘটে, যার নেতৃত্বে দেন সেনাবাহিনী জিওএস চিফ অফ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। জেনারেল জিয়ার নিষ্ক্রিয়তার হতাশ
হয়ে মোশাররফ ও তার নিজের মতাদর্শী কিছু অফিসার 1975 সালের 3 নভেম্বর খন্দকার মোশতাক আহমদকে ক্ষমতা থেকে উৎখাত করেন। জেনারেল জিয়াকে বন্দী করেন, বঙ্গভবনের ওই তরুণ মেজরদের পালাতে বাধ্য করেন, নিজেকে সেনাপ্রধান ও মেজর জেনারেল পদে পদোন্নতি দেন এবং বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতি পদে আসন করেন। তবে ওই ক্ষমতা দখল বেশি দিন স্থায়ী হয়নি, কারণ মোশাররফ বুঝতেই পারেননি যে অবসরপ্রাপ্ত কর্নেল তাহের জাসদের নেতৃত্বে বিভিন্ন ক্যান্টনমেন্টে নতুন করে বিদ্রোহের প্রস্তুতি চলছে। 7 নভেম্বর 1975 তারিখে সেই বিদ্রোহের পূর্ণমাত্রা বিস্ফোরিত হয়ে মোশাররফের নবগঠিত সরকারকে উৎখাত করে এবং জিয়াকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনে। সায়েম রাষ্ট্রপতি পদে থেকে যান। এটা অনেক বড় রিপোর্ট। আজকে এই পর্যন্ত বললাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।